অন করে নেই। ওকে, তাহলে আমরা আমাদের আজকে ক্লাসে মোটামুটি আমাদের এইচটিএমএল ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। যেহেতু 17 মিনিট চলে গেছে, 1 ঘন্টা আশা করি কভার করা যাবে যতটুকু যাই। তো আজকে হলো ক্লাস 3, আমরা এখানে ক্লাস 3 দিলাম, সাথে সাথে আমাদের টাইটেল চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে ক্লাস 2 কেটে দেই, দরকার নাই, এখান থেকেও সব কেটে দেই। তো আমরা আজকে প্রথম যে জিনিসটা দেখব সেটা হলো আপনার ইমেজ। প্রথম যে মানে আমি বলে দেবো যে কোন ট্যাগগুলো লাগবে। যেমন ইমেজ হলো ইম্পর্টেন্ট, কারণ এমন কোনো ওয়েবসাইট পাবেন না যেখানে আপনার কোনো ইমেজ নাই। এমন কোনো ওয়েবসাইট পাবেন না যেখানে কোনো ইমেজ নাই আপনার। তো আমরা আজকে ইম্পর্টেন্ট একটা ট্যাগ মানে ট্যাগ ইমেজ, আর ইমেজের হলো ইমেজের 3টা ট্যাগ নিয়ে 3টা লেটার নিয়ে ইমেজ ট্যাগটা আসলে গঠিত। যেমন ইমেজ হলো 5টা লেটার আছে, এখান থেকে 3টা IMG, এটা হলো ইমেজ ট্যাগ। তো আমরা প্রথমে শুরু করি। দেখেন এখানে একটা কথা আছে, এতদিন আমরা কিন্তু ম্যাক্সিমাম ট্যাগ দেখছি হলো স্টার্টিং ট্যাগ থাকে, এন্ডিং ট্যাগ থাকে, কিন্তু ইমেজের কিন্তু মানে ইমেজের কিন্তু ওইটা নাই। কেন বলেন তো? কেউ কি বলতে পারবেন ইমেজের কেন নাই? কারো কি আইডিয়া আছে? মানে যারা পারেন বা কম বেশি এরকম কোনো আইডিয়া আছে যে ইমেজের কেন নাই মানে এন্ডিং ট্যাগ? যেমন আমরা এভাবে ইমেজকে লিখতে পারবো না, ক্লোজ করে দিছে, ক্লিয়ার করে এইভাবে কিন্তু ইমেজ ট্যাগকে লিখতে পারবো না। কারণ কি? কারণ হলো, যদি সাপোজ এখানে কিছু দেই, দেখি তো কি করে। ও কিন্তু শো করছে, কিন্তু আসলে কি মানে ইমেজের কি আসলে উদ্দেশ্য এইটা? না। আমরা ইমেজ দেখাই তো দেখা যাচ্ছে ইমেজ মানে ইমেজটা কি জন্য ইউজ করব? কোনো ওয়েবসাইটে ইমেজ শো করার জন্য। তা ইমেজ যখন শো করব তখন কি আসলে এখানে কন্টেন্ট দেওয়ার কোনো দরকার আছে? কারণ এই কন্টেন্টটা তো ইমেজের নিচে পড়ে যাবে। এই জন্য আসলে ইমেজ কিন্তু সেলফ মানে এর কোনো এন্ডিং ট্যাগ নাই, আমরা এটা ইউজ করবো না, আননেসেসারি, কোনো দরকার নাই। তো ইমেজ ইউজ করার জন্য প্রথম যেটা করতে হবে আপনার, আপনার এই পিসিতে বা যে কোনো জায়গায় যেখানে ইমেজ আছে সেই লিঙ্কটা আপনাকে ধরাই দিতে পারে। সেই লিঙ্কটা ধরাই দেওয়ার জন্য আমরা কি করব? ইমেজের ভিতরে একটা প্রপার্টি আছে সোর্স। যেমন অ্যাঙ্কর ট্যাগ একটু আগে যেটা দেখলাম, ওখানে আছে কি এই স্টেপ। ঠিক ইমেজ শো করানোর জন্য একটা প্রপার্টি আছে সোর্স। সোর্সের সংক্ষিপ্ত হলো SRC। এই সোর্স অ্যাট্রিবিউট বা প্রপার্টির ভিতরে আমরা ইমেজের পাথটা দিয়ে দেবো, ঠিক একদম অ্যাজ লাইক অ্যাজ অ্যাঙ্কর ট্যাগ। এখন এই ইমেজের পাথ আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারেন। আমি যদি আগে আমরা লাইভ ইমেজ দিয়ে দেখাই যে আসলে ডেমো ইমেজ লিঙ্ক বলে একটা ইমেজ নিয়ে আসি আর কি। তারপর আমরা নিজস্ব ওয়েব আমাদের এর থেকেও আমরা দেখব ইনশাল্লাহ সবগুলো জায়গা থেকে, আর নাইলে আবার কনফিউশন চলে আসবে। সাপোজ এই একটা ইমেজের পাথ আছে, আমরা এখানে শো করব। তাহলে কি করব? এটা হলো এটা হলো ইউআরএল বা মানে সোর্স, ইমেজের সোর্সটা এখানে, এই সোর্স থেকে ইমেজটা শো করবে। তো আমরা সেভ দিলাম। আসলে কি এখানে শো করছে? এই যে শো করছে। এখন এটা একটা গেল। এবার আমরা আরো অনেক কিছু আছে, আমি পরে বলতেছি। পরে আমি সবকিছু আছে এখানে ওয়ার্ল্ড যেহেতু আসছে আসুক। এবার আমরা দেখব যে আমাদের নিজস্ব মানে আমাদের এই পিসি থেকে কিভাবে ইমেজগুলো দেখাইতে হবে। এখন এই পিসির লোকেশনে যেখানে ইমেজ আছে সেইখান থেকে আপনি একটা ইমেজ নিয়ে আসেন। আমার ডাউনলোডে আছে মনে হয়, হ্যাঁ এখানে ইমেজ তো থাকার কথা। এখানে আমি এটাকে একটা রিনেম করে নেই, তাহলে ভালো হবে। রিনেম অপশন তো এটা। সাপোজ এটা, এখন এই ইমেজটা আপনি নেবেন কিভাবে? এখানে এখানে কি পাথ শো করবে? তো বড় করতে হবে। আচ্ছা, এই যে এখানে ও যারা উইন্ডোজ ইউজ করেন এইখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে সিলেক্ট করে এটা নিয়ে আসেন। কয়েকভাবে দেখাবো ইনশাল্লাহ, দেখা যাক। তো ডাউনলোড, তো এখানে প্রথমে সোর্সের ভিতরে পাথটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখেন ডাউনলোডের ভিতরে আমার ইমেজটা আছে কি লোগো 1 শো করবে কিনা আমি এক্স্যাক্টলি শিওর না, আশা করা দেখা যাক।
যদি না শো করে আমার পাথ হয় নাই, কারণ পাতে একটু সমস্যা আছে, বোঝাই যাচ্ছে। এই যে আসলে পা তো ওইভাবে পাচ্ছে না, বুঝছেন? তো এখন এখানে শো করছে কেন? এখানে শো করছে কারণ হলো এইটা আসলে আমার এই পাতে আছে, কিন্তু যেখানে মানে যে যে লোকেশনে থাক ওই পাথটা ঠিক মতো দিলে আসলে এখানে শো করবে। তো এখানে আপনি যে কোনো ফোল্ডারের ভিতর রাখতে পারেন। আর সব থেকে বড় কথা কি, আমরা যখন যে প্রজেক্ট নিয়ে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা প্রথমে একটা ফোল্ডার বানাই নিই। এখন ওই ফোল্ডারের ভিতরে আমরা ইমেজ নামে, অ্যাসেট নামে একটা ফোল্ডার করি, অ্যাসেটের ভিতরে ইমেজ, মানে যে যে প্রজেক্টে কাজ করবো ওই প্রজেক্টের ভিতরেই সবসময় আপনি আপনার ইমেজগুলোকে রাখবেন। এটা হলো আর কি মানে রিকমেন্ডেড বা বেস্ট প্র্যাকটিস। আপনি তো দেখা যাচ্ছে এই এই প্রজেক্টে, এই প্রজেক্টের জন্য আমি ফোল্ডারটা করছি ক্লাস লেকচার নামে। এখন এই ইমেজগুলো তো বাইরে কোথাও রেখে আমার লাভ নাই, বা ওইগুলো তো রিমুভ হয়ে যাইতে পারে, বা কখনো আমি ডিলিট করে দিতে পারি। আমার যে ইমেজ দরকার আমি সরাসরি দেখা যাচ্ছে সেই ইমেজগুলো আমি যে ফোল্ডারে কাজ করতেছি এই ফোল্ডারের ভিতরেই রাখবো। এরকম সরাসরি এখানে দিব না, আমরা এখানে একটা, এখানে আপনার আমি নেস্টেড অনেকগুলো ফোল্ডার করতে পারি। সাপোজ মানে যেমন যে যে স্ট্রাকচারে সাধারণত আমরা কাজ করি, যেমন অ্যাসেটস নামে একটা ফোল্ডার করতে পারি, অ্যাসেটসের ভিতরে আমার আর একটা ইমেজেস নামে একটা ফোল্ডার করতে পারি। এই ইমেজের ভিতরেও আমি মনে করেন যে সাপোজ এটা আমি বলতে পারি লোগো নামে একটা ফোল্ডার, এর ভিতরে আমি যাই, দেখেন কয়টা স্টেপ গেছি, এই লোগোর ভিতরে যাই আমি আমার লোগোগুলো আমি সব রেখে দিলাম। এখন কিন্তু ইমেজ আর এখানে শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ এখানে পাথ আর নাই, পাই নাইও। তাহলে এই পাথটা আমি এখন কিভাবে পাবো? এটাও গতদিন ওই যে মানে অ্যাঙ্কর ট্যাগের ইমেজ ট্যাগের পাথটা ঠিক সেমভাবে এ করতে, দেখেন ভালো করে বোঝেন। আমি কিন্তু আছি এই ডিরেক্টরিতে, এই যে ক্লাস লেকচার, এই ক্লাস লেকচার ডিরেক্টরির একটা ফাইল হলো ক্লাস 3। আর আমার যে ইমেজটা আছে সেটা আছে এই সেম ডিরেক্টরির ভেতরে 3টা ফোল্ডার পরে। তাহলে আমরা কি মানে আমরা কিভাবে যাব? সেম ডিরেক্টরিতে আছে কি অ্যাসেট নামে একটা ডিরেক্টরি আছে, তো প্রথমে আমরা অ্যাসেটটা লিখবো। ও আমাকে সাজেশন দিয়ে দেবে, আমি হাতে লিখতে, দেখেন অ্যাসেট দিয়ে দিছে, অ্যাসেটস। এখন অ্যাসেটসের পরে স্ল্যাশ দিলে ওর পরে কি আছে? ইমেজেস। ইমেজের পরে কি আছে? লোগো। এই লোগোর পরে কি আছে? লোগো 1.png। এই হলো আমার পুরো পাথ। তো আমরা আসলে যখন মানে রিয়েল লাইফে কাজ করি তখন এভাবে আর কি আমাদের এগুলো সাজাই নেই। মানে এই ফোল্ডারের বাইরে কোথাও ইমেজ আমরা রাখি না, বা রাখার দরকারও না, আর ওইটা আসলে রিকমেন্ডেড কোনো ওয়ে না। আমরা সবসময় আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই সব কিছু ইনক্লুড করব। যা কিছু আমাদের এই প্রজেক্টের জন্য যা কিছু দরকার সব আমরা চেষ্টা করব এই ফোল্ডারের ভিতরে রাখতে। আমরা পিসির যে কোনো জায়গায় রাখবো না। ফোল্ডারটা যে কোনো জায়গায় আমরা রাখতে পারি, এইটাই শোনা, কিন্তু যখন যে প্রজেক্টে কাজ করবো ওই প্রজেক্টের সাথে যত কিছু দরকার সব এর ভিতরে নিয়ে আসবো। তো এখানে পাথ দিয়ে দিলে আর কি ও পেয়ে যাবে। এখন ইমেজের কয়েকটা প্রপার্টি সম্পর্কে আমরা জানবো। এখন অনেক সময় আমরা যখন রিয়েল লাইফে আর কি রিয়েল মানে ওয়ার্ল্ডের যখন কোনো প্রজেক্টে বা কোনো মানে যেমন ই কমার্স সাইটে বা যে কোনো সাইটে ভিজিট করি তখন কি হয়, অনেক সময় সার্ভার থেকে ইমেজগুলো, এই ইমেজগুলো তো আসলে সার্ভারে থাকে, সার্ভার থেকে লোড হয়ে আপনার সামনে আসবে, তারপর তো আপনি দেখবেন অনেক সময় আসতে একটু লোড মানে লেট হয়। তো তখন আর আমরা কি করি, তখন আমরা আসলে যেটা করি, বা অনেক সময় দেখা যাচ্ছে আপনার এই পাঁচটা এখন কাজ করতেছে, 10 দিন পরে অনেক সময় কোনো কারণে আপনি এই ইমেজটা এই ফোল্ডার থেকে ডিলিট করে ফেলছেন, তখন তো এই পাতার ইমেজ তো আর পাবেন না। এখন তখন কি হবে? সাপোজ এই পাঁচটা যদি আমি ভুল দেই তখন কি দেখাবে? ইমেজ কি দেখাইছে? এখন এখানে যে একটা ইমেজ ছিল তার কি কোনো প্রুফ আছে যে যে এই পেজটা নিয়ে বা এই ওয়েবসাইটটায় যে কাজ করছে একমাত্র সেই জানে এখানে আসলে একটা ইমেজ ছিল? আমরা যে কজন এখন ক্লাস করতেছি আমরা হয়তো বলতে পারবো এখানে একটা ইমেজ ছিল, এখন নাই, কিন্তু যারা নাই তারা তো পরে যখন আসবে তখন শুধু এই ইমেজটাই দেখবে, মানে এখানে একটা ইমেজ আছে কিন্তু এইখানের ইমেজ নাই, তারা দেখবে, কিন্তু আসলে সেখানে কিন্তু একটা ইমেজ আমি বসাইছি, শো করতেছে না। এখন কোনো কারণে এমন হইতেই পারে, আপনার ইন্টারনেট স্লো থাকলে ইমেজ আসতে অনেক লেট হইতে পারে অনেক সময়, মানে তারপরে দেখা যাচ্ছে কোনো কারণে আপনি ডিলিট করে ফেলছেন ভুলবশত, বা কোনো কারণে আর কি পাঁচটা মিস্টেক, তখন আপনি কি করবেন? আমরা আর একটা অ্যাট্রিবিউট ইউজ করি, ওয়াল্ট। ওয়াল্ট মানে হলো অল্টার, অল্টারনেটিভ। অর্থাৎ কোনো কারণে যদি এই সোর্সটা কাজ না করে তখন আমি ইউজারকে একটা টেক্সট অ্যালার্ট শো করে, বা একটা কি বলে এটাকে, মানে একটা টেক্সট শো করে দিব যে এই ইমেজটা কি লোগো। তো আমি এখানে একটা ওয়ার্ল্ড ট্যাগের ভিতরে লোগো নামে একটা টেক্সট দিয়ে দিলাম। এখন কি হবে তাহলে দেখেন, দেখেন আসলে এখানে চলে গেছে কেন, এটা আমরা পরে দেখবো। এটা আসলে ইমেজটার, এই ইমেজটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই ইমেজটাও শুরু হবে কোথা থেকে? এইখান থেকে।
এখন ওই ইমেজ দেখা যাচ্ছে শো করার সময় করছিল এইখানে, কারণ কি ইমেজের এখানে উইথ বা প্যাডিং ছিল, বুঝছেন? এখন যেহেতু ইমেজ শো করে না এই টেক্সট, এখন টেক্সট একদমই বরাবর এখান থেকে নিছে। এখন দেখেন ওটা কোনো ইস্যু না, আমরা যেটা বুঝতেছি সেইটা দেখি। এই ইমেজটা কোনো কারণে পাথ মিস্টেক হয়ে গেছে, ইমেজ নাই। তার পরিবর্তে আমি ইউজারকে একটা অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিয়েছি যে লোগো। তখন যখন আমরা সুন্দর করে ডিজাইন করব তখন আসলে এটা আরো সুন্দর দেখাবে, তখন ইউজার আসলে বুঝতে পারবে যে এখানে একটা লোগো ছিল। যেমন আপনার প্রোফাইল, বিভিন্ন এতে গেলে আপনারা ফেসবুক হোক বা এখানে যেখানে হোক গেলে মনে করেন যে আমরা যে প্রোফাইলগুলো দেখি, এই যে দেখেন প্রোফাইলটা, এটা আমার গিটহাব সম্পর্কে আমরা ডিটেলস জানবো ইনশাল্লাহ সামনে। তো এইখানে কোনো কারণে মনে করেন যে আপনার ইমেজটা শো করতেছে না, এটা তো প্রোফাইল সবাই দেখে বুঝতেছেন কোনো কারণে এই ইমেজ নাই বা এই গিটহাবের সার্ভারের সমস্যা হয়েছে, তখন এইখানে কিন্তু আপনার হলো এই যে অল্টারের যে টেক্সট সেইটা কিন্তু শো করবে। এখন দেখেন আমি যদি এখন ইমেজের পাথও কারেক্ট থাকে, অল্টারও আছে, তাহলে এখন কি হয়? এখন কি লোগো এই যে অল্টারনেটিভ টেক্সটই শো করছে না, দুইটার যে কোনো একটা শো করবে, দুইটার যে কোনো একটা শো করবে যদি আপনার পাথ ঠিক থাকে, এইটার প্রায়োরিটি আগে। যেমন এখানে এখানে কিন্তু অল্টার অবশ্যই আছে, কারণ এটা মানে আর কি রিকমেন্ডেড যে আপনি অল্টার ইউজ করবেন, না করলে সমস্যা নাই। কিন্তু আপনি তো যেমন এখানে অল্টার না ইউজ করে যেমন আমরা সমস্যায় পড়ছি, ইউজার বুঝতে পারছিল না কিছুই। তো ইমেজের সব মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট দুইটা আমরা প্রপার্টি বা অ্যাট্রিবিউট জানলাম। আর উইথ হাইট এবার আমরা ইউজ করতে পারি, এগুলো আমরা ইউজ করব কম বেশি, আর ম্যাক্সিমাম সিএসএ দিয়ে কন্ট্রোল করব। যেমন আমি যদি এই ইমেজটা মনে করেন যে বড় আছে প্রথমটা, তো সাপোজ এর আমি একটু উইথ দিতে পারি, যে উইথ কত, উইথ মনে করেন দিলাম 100, এর একটু আচ্ছা উইথটা প্রথম দিয়ে সেভ করি। দেখেন উইথ কত ছোট হয়ে গেছে, দেখছেন অনেক ছোট হয়ে গেছে। এখন হাইটটাও কমাই দেই, দেখেন হাইট দিলাম মনে করেন যে 100, দেখেন যে ইমেজ ছোট হয়ে গেছে। এইখানে একটা বিষয় দেখেন, এই ইমেজটা শো, আমি একটু রিলোড করি, দেখেন এই কিন্তু শো হয়ে বসে আছে, আর এই আসতে সময় নিচ্ছে কেন বলেন তো? কারণ এই ইমেজটা আমরা নিয়ে আসছি সার্ভার থেকে, সার্ভার থেকে যখন কোনো ইমেজ আসবে অবশ্যই টাইম ল্যাটেন্সির একটা বিষয় এখানে আছে। সেটা রিয়েল টাইম আর কি, আপনারা বুঝতেছেন। এটা কিন্তু আমার লোকালি আছে, এর কোনো মানে কি বলে রেন্ডারিং কোনো টাইমই নাই, এ সরাসরি বসে যাচ্ছে। কিন্তু এ যেহেতু সার্ভার থেকে আসতেছে, এই যে পিক্সামের সার্ভার, এই জন্য এই টাইমটা লাগতেছে। তো আমরা হাইট উইথ এগুলো ইউজ মানে করব বা করতে পারি। এই ইমেজের ক্ষেত্রেও আমরা চাইলে ইউজ করতে পারি। তো একটা দেখালাম আর দেখালাম না। তো ইমেজের মেইনলি ইম্পর্টেন্ট এতটুকুই, ইমেজ এতটুকুই ক্লোজ। আচ্ছা, আর সেকেন্ড নাম্বার যে সিস্টেমটা মানে গুগল থেকে একটা ইমেজ সেভ করে নিজে একটা ফোল্ডার তৈরি করে কিভাবে নিয়ে আসবো, এটা একটু আবার একটু দেখালে ভালো হয়। মানে দ্বিতীয় নাম্বারটা, প্রথমটা তো বুঝছি আর কি। সাপোজ আমি যদি প্রোডাক্ট ইমেজ বলে করি, সার্চ করি, তো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো প্রোডাক্টের ইমেজ আসবে। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিলে আর কি এই ইমেজটা সেভ হয়ে যাবে, অথবা সরাসরি কপি ইমেজ লিঙ্ক না ইমেজ পাথ বলে একটা জিনিস আছে এখান থেকে। যাই হোক আমি সেভ করা দেখাচ্ছি। যাই হোক এই সেভ ইমেজ অ্যাজ দিলে আর কি এইটা আমাদের কোথায় সেভ করব সেইটা এখানে চলে আসবে। তো এটা সাধারণত ডাউনলোডে সেভ হয়, আর এর নেমটা আছে কি ইমেজেস ডট জেপিজি। এখন এটা আমরা চেঞ্জ করে দিতে পারি প্রোডাক্ট ডট পিএনজি, হয়তো পিএনজি নেবে। এখন এটা আমি কোথায় সেভ করব, আমি আমার লোকেশন বলে দিলে সেখানেই চলে যাবে, আর না দিলে ওর মতো জায়গা, যেমন সাপোজ আমরা অ্যাসেটসের ভিতরে, ইমেজের ভিতরে, লোগোর ভিতরে দিয়ে দিলাম, এই সেভ বাটনে ক্লিক দিলেও সেভ হয়ে যাবে। এখন এই দেখেন এখানে চলে আসছে অ্যাসেটসের ভিতরে এই যে ইমেজ লোগো, এই যে প্রোডাক্ট ডট পিএনজি। এখন আমরা যদি এখানে প্রোডাক্ট ডট পিএনজি, হ্যাঁ ওখানে জেপিজি ছিল, আমি পিএনজি দিচ্ছি, পিএনজিতেই সেভ হয়েছে। এখন আমি যদি এখানে প্রোডাক্ট ডট পিএনজি দেই, এই যে প্রোডাক্টটা শো করছে, এই যে এবার একদম পাশাপাশি শো করছে, কারণ এই ইমেজটা আসলে যতটুকু হাইট ওয়েট ছিল অতটুকুই পাইছে। আর আমার যে ইমেজটা ছিল লোগো, এটা আসলে অনেক বড়, এই দেখেন কত বড়, দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে না, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এটা আমরা যখন ওই ওয়েবসাইট বা কি বলে ই কমার্স ওয়েবসাইট যখন বানাই, তখন এইগুলো সব কাস্টমাইজ করে করে প্রোডাক্টগুলো আপলোড করে, দেখেন কত সুন্দর পাশাপাশি বসে গেছে, এটা আর কি। মানে জেপিজে আর পিএনজি কি, মানে এটা কি ইমেজের সাথে দিতে হবে নাকি, মানে এটা বুঝে নেই।
জেপিজি প্রত্যেকটা ইমেজ এগুলো কি এগুলো হলো একটা একটা ফাইল। আমরা যেমন এই যে ক্লাস 3.html দিয়েছি, এইচটিএমএল এগুলো একটা ফাইল। এগুলো হলো টেক্সট ফাইলের মানে এক্সটেনশন, ডট এইচটিএমএল, ডট টিএক্সটি, ডট ডক্স, ডট পিপিটি, বা এরকম প্রত্যেকটার একটা এক্সটেনশন থাকে, প্রত্যেকটা ফাইলেরই এক্সটেনশন থাকে। ফোল্ডারের এক্সটেনশন না ফাইলের, ফোল্ডার এক্সটেনশন থাকতে পারে, তবে ম্যাক্সিমাম হলো সবই তো ফাইলের এক্সটেনশন থাকে। তো ইমেজও একটা ফাইল, ইমেজ তো ফাইল ছাড়া আর ফোল্ডার না, ইমেজ হলো ফাইল, তো ইমেজেরও তো একটা মানে এক্সটেনশন থাকা উচিত। তো ডট পিএনজি মানে ইমেজের এগুলোকে ফরম্যাট বলে আর কি, আসলে কোন ফরম্যাটে আমি ইমেজটা মানে সেভ হবে, প্রত্যেকটা ইমেজই একটা ফরম্যাটে সেভ হয়, হয় জেপিইজি অথবা জেপিজি অথবা পিএনজি অথবা এরকম আরও কয়েকটা আছে, এই কয়েকটা এরকম যে কোনো ফরম্যাটে সেভ হয়। বোঝা গেছে? জি। আচ্ছা, তাহলে এবার আমরা এটা বাদ দিলাম, বাদ দিই বলতে এটা কমেন্টে রেখে দিলাম। এবার আমরা হলো গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হলো আপনার এইচটিএমএল এর ফর্ম। আমরা এবার ফর্মটাই শিখবো। দেখেন, এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। ওই যে টেবিল যেমন ইম্পর্টেন্ট বলছি না, টেবিল আর ফর্ম এই দুটো হলো মানে যারা ফ্রন্ট এন্ড ডিজাইনে থাকবে তাদের এই দুটো লাগবেই, যারা ফ্রন্ট এন্ডে কাজ করবেন তাদের এই দুইটা লাগবেই, এটা মাথায় রেখেন। আমরা এবার শিখবো হলো ফর্ম। তো ফর্মের জন্য ফর্মের প্যারেন্ট, যেমন টেবিলের জন্য প্যারেন্ট ট্যাগ ছিল টেবিল, ফর্মের জন্য আমাদের একটা ট্যাগ লাগবে, সেটার নাম হলো ফর্ম। আমরা সব অ্যাকশন ট্যাকশন কিছুই নিব না, এটা হলো ফর্ম ট্যাগ। এই ফর্ম আমরা আসলে কি জন্য ইউজ করি আগে একটু বলি। আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে আসলে ইউজারের কাছ থেকেই তো আমরা কোনো ডাটা যখন নিতে চাই বা ইউজার ইন্টারাকশনের জন্য আমরা আসলে ফর্মগুলো ইউজ করি। যেমন হলো আমাদের সবচেয়ে কমন বা পরিচিত হলো সাইন ইন বা সাইন আপ, লগ ইন বা যেটাই বলি, বা যে কোনো কিছু মানে ইউজারের থেকে কোনো ইনফরমেশন যখনই নেবেন তখনই ফর্ম লাগবে, যেটা আমরা রিয়েলে দেখা যাচ্ছে হলো হার্ড মানে হার্ড কপি বা সফট কপি যেটা বলি, বা আপনার হলো গুগল ফর্ম ইউজ করি আমরা, যেমনই ওই গুগলে ফর্ম ক্রিয়েট করে আমরা যদি ওই লিঙ্কটা সবাইকে দিই, তাহলে ওখানে দেখা যাচ্ছে সবাই যার যার ইনফরমেশন দিয়ে সাবমিট করলে ওই ডেটাটা কিন্তু ওই ফর্মটা যেখানে গুগল শিটে আর কি ওইটা স্টোর হয়। তো ফর্ম হলো এটাই, যে আমি যখন ইউজারের থেকে কোনো ডাটা বা কোনো ইনফরমেশন নিব তখন আমার একটা ফর্ম লাগবে। যেমন এখানে আমরা আমাদের পরিচিত সাইট এখানেই যাই, এই দেখেন এখানে কি বলতেছে, সার্চ আওয়ার টিউটোরিয়ালস ইজি এইচটিএমএল, এই যেখানে সার্চ করতে বলছে না, এটাও কিন্তু একটা ফর্ম। মানে যেখানে ইনপুট আপনি লিখবেন, যেখানে কোনো কিছু লেখার জন্য অপশন আপনাকে দেওয়া আছে, ওটা হয় একটা ফর্ম। মানে ইউজার কোনো কিছু লিখতে পারবে বা দিতে পারবে, সেটা আসলে আমরা ফর্মের মাধ্যমে করে থাকি কাজটা। তো আমরা এই কাজগুলো মানে অহরহ লাগবে, মানে ওয়েবসাইট বানাবেন ফর্ম লাগবে না এটা আসলে হয়ই না। আর ফর্মগুলো এগুলো কখন, বা এগুলো সব ডাইনামিকের জন্য, মানে ডাইনামিক ওয়েবসাইট করতে গেলে লাগে। দেখা যাচ্ছে আপনি একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাইলেন, কিছু ইনফরমেশন দিয়ে রাখলেন, তো তখন তো আসলে ফর্মের দরকার নাই। যখন আমরা ইউজারের থেকে কোনো কিছু নিব, সেই ডেটাটা আমরা ব্যাক ইন্ডে ডাটাবেজে সেভ করব, তখনই ফর্ম লাগবে। তো আমরা ফর্ম শিখি কথা বাদ দিয়ে। তো ফর্মের প্যারেন্ট ট্যাগ হলো ফর্ম, আপনাকে ফর্ম ইউজ করতে গেলে ফর্ম ট্যাগটা ইউজ করতে হবে। এবার ফর্মের অনেকগুলো ট্যাগ আছে ফর্মের ভিতরে, আমরা প্রত্যেকটা সম্পর্কে শিখব। তো প্রথম কি ট্যাগ, আমরা ইউজারের থেকে কি নেব, ইনপুট নিব। এই জন্য ফর্মের আমাদের প্রথম ট্যাগ হলো ইনপুট। আমি হাতে লিখি, এবারে দেখেন আমি একটু আগে যেমন ইমেজ ট্যাগ শিখে আসলাম না, যে এর কোনো এন্ডিং ট্যাগ নাই, এই ইনপুটেরও কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নাই, দরকার নাই। আপনি দিলে হয়তো এখানে লেখা শো করবে, কিন্তু দরকার নাই বা কোনো প্রয়োজন নাই, এটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ। তো এখন আমি ইনপুট কথাটা লিখছি, কি চেঞ্জ আসছে দেখেন, সাথে সাথে যেটা আমি কেটে দেয়, এটা তোমার দরকারই নেই। দেখেন ইনপুট কথাটা লেখার সাথে সাথে এই যে আমি যে বললাম যে কোনো কিছু করতে গেলেই ফর্ম লাগবে, এই যে একটা ইউজার কোনো কিছু লেখার জন্য একটা অপশন চলে আসছে,
এই সেই ইনপুট, মানে ইউজার কোনো কিছু ইনপুট দিতে পারবে এমন একটা বক্স ওখানে চলে আসছে, শুধু এই ইনপুট ট্যাগটা লেখার কারণেই। এবার আমরা আস্তে আস্তে এর ভিতরে কাজগুলো শিখবো। মনে করেন আমরা যে এক্সাম্পলগুলো, আমরা এক্সাম্পলটাই মূলত একটা এক্সাম্পলে শিখবো, সেটা হলো মনে করেন আমরা ইউজারের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবো। তো রেজিস্ট্রেশন ফর্ম হিসেবে আমরা কি রাখতে পারি? ইউজার নেম, তিনটা ইউজার নেম, এজ, ইমেইল, পাসওয়ার্ড, আপাতত তিনটা, লাগলে আমরা আস্তে আস্তে এক্সটেনশন করব, করে ফুল পুরো কমপ্লিট মানে ফর্মটাই আমরা কমপ্লিট করব এই ফর্মের মাধ্যমে আস্তে আস্তে। তো দেখেন, এখন এই ইনপুট লেখার মাধ্যমে আসলে এখানে লেখার জন্য কোনো কিছু একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু এইটা তো আসলে, এইটা লিখে আসলে ইউজার কি করবে? এখানে তো কোনো কিছুই আমি দেই নাই, বা এটা কি জিনিস, এখানে কি লিখবে, কোনো কিছুই বলি নাই। তাহলে আমরা এর ভিতরে, সরি, এর ভিতরে আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি। প্লেস হোল্ডার আমাকে সাজেশন দিয়ে দেয়, আমি সাজেশন নিতে চাচ্ছি না, নাহলে সব জিনিস অটো কমপ্লিট হইলে বুঝবেন না। প্লেস হোল্ডার কেন দিব? এই যে একটা জিনিস আসছে, এইটা যে আসলে এখানে ইউজার কি জিনিস দিবে, কি ডাটা দিবে, সেটা তো ওকে কিছুই বুঝতেছে না। তার জন্য আমরা প্রথম অপশন হিসেবে ইউজ করতে পারি প্লেস হোল্ডার, এই অ্যাট্রিবিউটটা, যে ইন্টার ইওর নেম। দেখেন, প্লেস হোল্ডার মানে কি, এই ইনপুটে সে কি দিবে তার জন্য একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, যে এটা কিন্তু আসলে সে এডিটও করতে পারবে না, জাস্ট ইউজারকে বোঝানোর জন্য যে এই ইনপুট, এই ঘরটায় সে কি দিবে, তার নেমকে ইনপুট দিবে। এখন ইউজার সরাসরি দেখে কিন্তু বুঝতে পারছে ইন্টারিয়র নেম, সে তখন এখানে নাম দিবে। এখন ইন্টারিয়র নেম আছে, সে কি এখানে কখনো বয়স দিবে? হ্যাঁ, সে বয়স দিতে পারে ভুল করে, এখন সেটা তো দিলে সে, এটা তো নেম হিসেবেই কাউন্ট হবে, ওটা ও যদি ভুল করে, এখন ওইটা ভুল করলে তো আসলে তারই মানে দোষ, এটা তো মানে যারা এটা ওয়েবসাইটটা, যারা যে উদ্দেশ্যে আমরা সাইন ইন ফর্মটা যে যে উদ্দেশ্যে বানাচ্ছি, আমাদের তো দোষ না। ইউজার যদি নামের জায়গায় দেখা যাচ্ছে লেটারের জায়গায় নাম্বার দিয়ে দেয়, ওইটাই ওর নাম হয়ে যাবে। এখন এইটাকে আমরা হ্যান্ডেল করতে পারি, ভ্যালিডেশন করতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে ও যেটাই এখানে দিবে সেটাই ওর নাম, তাই যা যা ইউজ করুক। তো এটা একটা। এখন উম, আমরা তাহলে ইউজারকে বোঝানোর জন্য একটা অপশন পেয়ে গেলাম, যে এইখানে সে কি লিখবে, সে তার নেমটা লিখবে। এখন এইভাবে কি শুধু বোঝানো যায়? আরও স্পেসিফিক হয়ে বলে দেওয়া যায়। বলার জন্য আমরা উপরে লেবেল ইউজ করতে পারি। এই যে ও কিন্তু আমার সাজেশন দিয়ে দিছে। লেবেল কি? লেবেলটাও জাস্ট হলো ইনফরমেশন দিয়ে দেবা, যে এখানে তুমি তোমার নেম লিখো। দেখেন আমি দিয়ে দেই, এই যে নেম। তাহলে এটা, এই যে ইনপুটের যে ঘরটা, এই ঘরটা কিসের কিসের ঘর? নেম। তাহলে এখানেও একটা সাজেশন দিয়ে দিলাম, এখানেও ওকে বলে দিলাম, তাহলে দুই জায়গায় ওকে আমি মানে এটা টেক্সটটা দিয়ে দিছি, যেন ইউজার সরাসরি মানে ভালো মতো বুঝতে পারে যে এই ঘরটা আসলে নেমের ঘর। তো অনেক জায়গায়, অনেক রেজিস্ট্রেশন ফর্মে দেখবেন যে লেবেল থাকে, আবার এখানে প্লেস হোল্ডারও থাকে। অনেক প্লেস হোল্ডারটা ম্যাক্সিমাম জায়গায় থাকে, লেবেলটা কোনো জায়গায় থাকে, কোনো জায়গায় থাকে না। এটা যার ইচ্ছা, তার মানে যে যেভাবে, যারা যেভাবে ডিজাইন করতে চায়, এটা যার যার উপর, এটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার দরকার নাই। তো আমরা এখানে একটা ব্রেকটা কি মানে থাকে কিভাবে? মূলত থাকে হলো উপরে নিচে আকারে থাকে, মানে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন এই যে ঠিক এইভাবে থাকে। আর ডিজাইন তো আমরা বলছি যে সিএসও দিয়ে দেখবো, এই জন্য এখানে অতটা নজর দিব না। তাহলে ইউজারকে আমরা বলে দিলাম যে এইটা হলো ইউজারের নেম। এখন ঠিক আমি এই জিনিসটা কপি করি, বারবার তো সব হাতে লেখা যাবে না, এখানে সেভ দিলাম, তো একদম পাশাপাশি হয়ে গেল না? এই ব্রেক ট্যাগটা আমি এখানে দুইবার ব্রেক ট্যাগ দিয়ে একটু হলো গ্যাপ দিয়ে দিলাম। এখন আমরা কি বললাম যে নেম, আমরা এইটা হলো রেজিস্ট্রেশন ফর্ম। এখন রেজিস্ট্রেশন ফর্ম বোঝানোর জন্য এইখানে আমি একটা এইচ1 দিয়ে দেই, মানে জাস্ট এক্সাম্পল আর কি, রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিলাম, তাহলে আর একটু ক্লিয়ার হইলেন। তো এইটা আমরা কি নিব? ইউজার থেকে ইমেইল নিব, ইমেইল নিব। তো এখানে তাহলে কি দেবো? ইন্টারভিউ ইমেইল, এগুলো তো এখন বুঝতেই পারতেছেন। তাহলে এখানে এই নেম দেবে, এখানে ইমেইল দিবে। এইবার দেখেন, আমি একটা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই প্রত্যেকটা ইনপুটে আসলে এখানে সে কি দিবে, কি টাইপের, কোন ফরম্যাটের ডেটা দিবে, এটা দেওয়ার জন্য ইনপুটের একটা টাইপ প্রপার্টি আছে। টাইপটা কি? এই টাইপ প্রপার্টি
টাইপ প্রপার্টির মাধ্যমে আমি বলে দিতে পারি যে তুমি টেক্সট ইনপুট দিবা, নাকি নাম্বার ইনপুট দিবা, নাকি ইমেইল ইনপুট দিবা, নাকি ডেট ইনপুট দিবা, না কি ইনপুট দিবে এইখানে, এটা বলে দিতে পারি। ডিফল্ট টাইপ হলো টেক্সট। এটা হলো টেক্সট ডিফল্ট। আমি এখানে কিছু দেই নাই, টাইপ কিন্তু উল্লেখ করি নাই, তারপরেও এখানে আমি দিতে পারতেছি সব কিছু। এখন 4 5 6 এটাও টেক্সট, এটাও টেক্সট, কারণ আমরা জানি সবগুলোই হলো ক্যারেক্টার। তো ডিফল্ট যেহেতু টেক্সট থাকে, এই জন্য আমি না দিলেও ও ডিফল্ট টেক্সটই নিয়ে নিচ্ছে। এখন আমি এখানে বলতেছি তুমি, আর এটা হলো ইমেইল। এখন ইমেইলে আপনি ইমেইল ছাড়াই এরকম নেম দিয়ে দিলেন, দিয়ে সাবমিট দিলেন, এটা তো আসলে হওয়া উচিত না। আপনাকে তো সাথে সাথে এখানে আটকাই দিতে হবে যে এটা তো আসলে ইমেইল, ও ইউজার তো ইমেইল দিয়ে নেয়, নেমটা নাই কিছুটা মানে আপনি মানতে পারলেন যে নাম্বার দিলেও নেম, যে কোনো কিছু দিলেন, কিন্তু এটা তো আসলে ইমেইলের কোনো ফরম্যাট না, ভ্যালিড না। নেমকেও আমরা আটকাইতে পারি ভ্যালিডেশনের মাধ্যমে, ওটা হলো আমাদের নিজস্ব ভ্যালিডেশন করতে হবে। আর ইমেইলকে ভ্যালিডেট করার জন্য আপনার হলো টাইপ ইউজ করতে পারি, ইনপুটের টাইপ প্রপার্টি সমান ইমেইল। এইখানে আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু দিতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত @gmail.com বা দিয়ে আপনি এরকম কোনো মেইলের কোনো যে এটা ইউজ না করবেন ইমেইলের সঠিক ফরম্যাটটা, ততক্ষণ পর্যন্ত আপনি এই ফর্ম সাবমিট করতে দেবেন, আপনাকে ইরর দিবে। বুঝতে পারছেন? মানে এটা এটা হলো এই জন্যই। তাহলে এইটা টাইপ ইমেইল মানে এখানে আমাকে মাস্ট বি ইমেইল দিতেই হবে, না দিলে ও আমাকে দিবে না। ইমেইলে আপনার প্রথমে তো যা কিছু ইচ্ছা থাকতে পারে, কিন্তু দিয়ে হয়তো gmail.com, অথবা যেমন হলো আমারটা হলো fgcsoft.com, বা যার যে ডোমেইন এখানে আছে সেই ডোমেইন দিয়ে আপনি গুগল থেকে নিলে আর কি, সেই domain.com দিয়ে এখানে আপনাকে দিতেই হবে, না দিলে কিন্তু এটা সাবমিট করতে দিবে না। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা দুইটা টাইপ কিন্তু শিখলাম। এখানে আমরা আমরা সবসময় চেষ্টা করব টাইপটা উল্লেখ করে দিতে, কোনটা আমরা ডিফল্টটা রাখবো না, মানে আমরা আমাদের মতো যেটা দরকার সেটা আমরা দিয়ে দিব আর কি। তো এবার আমরা আরেকটা জিনিস দেখব, আমরা চাচ্ছি ইউজারের থেকে বয়সটাও নিব ইনপুট হিসেবে। তো এটা আমরা তাহলে কি দিব, এজ। আস্তে আস্তে আমরা এর অনেকগুলো প্রপার্টি আছে, একটার পর একটা আমরা আস্তে আস্তে বাড়াবো। তো আমরা যখন এজ নিব, এখন এজটা তো আসলে কোনো ক্যারেক্টার হওয়া উচিত না। এজ কি কোনো ক্যারেক্টার হওয়া উচিত না? আবার দেখে যাচ্ছে মেইল হবে না, তাহলে এটা আমরা ইন্টারিওর এজ দিতে পারি লেখাটা, এটা আমি যা দিব তাই শো করবে, ভুল দিলে ভুল, সঠিক দিলে সঠিক, এটা কোনো ইস্যু না। তো এখন এজটা শো করার জন্য আমি এখানে টাইপ মেইল দিলে তো আমার হবে না, এজটা শো করার জন্য আমার টাইপ আছে, একটা হলো নাম্বার, কারণ এজ তো নাম্বারই। এই দেখেন এখানে নাম্বার দেওয়ার সাথে সাথে দেখেন এইখানে এই দুটা চিহ্ন আসছে, এই দুইটা চিহ্ন আসা মানে হলো এখানে নাম্বার ছাড়া আপনি কোনো কিছু দিলে সে ওইভাবে মানে নিবে না, মানে নিবে ঠিকই কিন্তু আপনাকে ইরর দিবে যখন আপনি ফর্ম সাবমিট দিবেন। এখানে এই যে এটা হলো কমানো বাড়ানো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য আর কি, যে অর্থাৎ এখানে আপনি নাম্বার ইনপুট দিবেন। তো এরকম ভাবে আসলে ফর্মের যদি আমি বলি, তো এভাবে আপনার বহুত টাইপ আছে, বহুত টাইপ আছে। আর একটা ব্যাপার, ভ্যালিডেশন, ওই যে বললাম না রিকোয়ার্ড, এখন আমি চাচ্ছি ইউজার মনে করেন নেম, ইমেইল, এই যে তিনটা এখানে আছে। আচ্ছা, আমি আর একটা ছোটোখাটো করে একটা ফর্মটা কমপ্লিট করে নিই। আমরা এবার এখানে আর একটা ট্যাগ শিখবো, হলো এখানে আমরা এই যে প্রত্যেকটা ফর্মে সাবমিট থেকে আসলে সাবমিটটা আমি দিতে চাচ্ছি, সাবমিটটা না দিলে আসলে ওইভাবে আমাদের ফর্মটা আসলে অসম্পূর্ণ মনে হচ্ছে। তো সাবমিট দেই। সাবমিট আমরা কয়েকভাবে দিতে পারবো। প্রথম একভাবে, যেহেতু আমরা ইনপুট ট্যাগ দিয়ে শিখতেছি, ইনপুটের মাধ্যমে দিব। তো সাবমিটের টাইপ আমরা পরে ঠিক করতেছি। এখানে ভ্যালু, ইনপুটের আর একটা প্রপার্টি আছে ভ্যালু। ভ্যালু মানে কি, দাঁড়ান, এই দেখেন এই যে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার মানে কি নির্দেশনা দিয়ে দেওয়া ইউজারকে যে আসলে সে কি দেবে। এখন এমন ওয়েবসাইটে গেলে এই প্লেস হোল্ডারও দিতে পারেন আপনি, সমস্যা না, আপনি ডিফল্ট একটা নেম ভ্যালু দিয়ে দিতে পারেন ডিফল্ট হিসেবে। সাপোজ ইউজারের বয়স, এখন আমি ইউজারের বয়স মনে করেন যে এখানে 10 বছরের নিচে এই সাইটে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না, তার ডিফল্ট আমি ভ্যালু দিয়ে দিলাম 10। অর্থাৎ কেউ যদি, কোনো ইউজার যদি আপনার হলো এই এজে কোনো ভ্যালু না দেয়, তাহলে ডিফল্ট ভ্যালু
মানে আপনার ডাটাবেজে স্টোর হবে কত 10। তো এখানে দেখেন টাইপ আমরা এখানে কি নেব, আমরা বললাম যে সাবমিট বাটন, যে একটা সাবমিট বাটন নিব, তাহলে ভ্যালুর এখানে আমি দিয়ে দিলাম হলো SUBMIT সাবমিট। দেখেন এখানে ভ্যালু দিলে শো করার কথা, না করার কোনো কাজ, ডিফল্ট ভ্যালু, এটাকে আমি এডিটও করতে পারি, এখানে শো করবেই। এখন দেখেন আমি যখন এই ফর্মটা সাবমিট করবো, এই বাটন, এটা আমার হওয়া কি বাটনের মতো মানে হওয়া উচিত না? তখন তো আসলে এইটাকে টেক্সট দিয়ে লাভ নাই, আমরা এখানে এটাকে দিতে পারি টাইপ সাবমিট বলে একটা কিছু আছে, হ্যাঁ এই যে দেখেন একদম বাটনের মতো হয়ে গেছে। এখন কিন্তু ইনপুট, এটা কিন্তু ইনপুট মানে ইনপুট ট্যাগ, এটার মতোই সেম ট্যাগ, কিন্তু এই যে বাটনের মতো কেন হলো? এই যে হোভার হোভার করলে মানে এর উপরে কার্সার নিয়ে গেলে একটা কালারও চেঞ্জ হচ্ছে, হোভারও হচ্ছে, সব কিছু হচ্ছে। কেন? কারণ আমি এখানে টাইপ বলে দিয়েছি কি, টাইপ হলো সাবমিট। এই টাইপ কিন্তু অনেক প্রকার আছে, আমি হয়তো সব দেখাইতে পারবো না, সব দেখাইতে গেলে হিউজ টাইম লাগবে। তো এই হলো আমাদের মূলত একটা রামসাম এইচটিএমএল ফর্ম, মানে আমরা যা দেখি, আর ডিজাইন তো সুন্দর করলে সুন্দর হবে। এইবার আমরা এখান থেকে অনেক কিছু শিখব। এইবার দেখেন যেটা বলতে চাচ্ছি, যে যখন আমরা সাবমিটে ক্লিক দেই তখন কি হবে, আমরা ইউজারকে আটকাই দিব। মানে এই যে তিনটা ফিল্ড আছে, এই তিনটা ফিল্ডের ভিতরে আমি চাচ্ছি যে নেম আর ইমেইলকে, নেম আর ইমেল ইউজারকে দিতেই হবে। এসটা হলো ম্যান্ডেটরি না, অপশনাল। অর্থাৎ একটা ইউজার নেম ইমেইল না দেওয়া মানে না দেওয়া পর্যন্ত সে ফর্ম সাবমিট দিলে তাকে এখান থেকে ফর্ম সাবমিট করতে দিবে না। তো যখন আমি এরকম দিয়ে দিব তখন ও এখানে এরর দিবে। তো এজন্য আমরা কি করতে পারি, এইচটিএমএল এর ডিফল্ট একটা প্রপার্টি আছে বা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো রিকোয়ার্ড। এই যে প্রত্যেকটা ইনপুট ট্যাগের মধ্যে একটা প্রপার্টি আছে রিকোয়ার্ড। সাথে সাথে আমরা এখানে প্লেস হোল্ডারটাও দিয়ে দেই। দেখেন এই যে দেখেন যখন আমি সাবমিটে ক্লিক দিছি সাথে সাথে এখানে ভ্যালিডেশন ওকে আটকাই দিতে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এটাই কেন দিছে, ইমেইলে কেন দেয় নাই? কারণ ইমেইলকে আমরা রিকোয়ার্ড বলে নাই, যতক্ষণ আমরা রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা না দিব ততক্ষণ পর্যন্ত সেটা ম্যান্ডেটরি না। ইউজার না দিলেও ফর্মটা সাবমিট হয়ে যাবে, যখন এইটা দিয়ে দিব তখন সাথে সাথে ও ইউজারকে আটকাই দিবে, অর্থাৎ ইউজারকে এই ফর্মটা সাবমিট করতে দিবে না যতক্ষণ পর্যন্ত সেখানে ভ্যালু না দিবে। তো দেখেন সাবমিট দিয়ে দিলাম, এখানে আটকাইছে, এই পরেরটাই কিন্তু শো করে নাই। দেখেন আমি এখানে একটা ভ্যালু দিয়ে দেই, পরেরটাই শো করে নাই। আবার সাবমিট দেই, পরেরটাই ভুল ধরবে। দেখেন পরেরটাই, মানে ও একটার পর একটা মানে এক্সিকিউট করতে করতে দেয়, প্রথম এইটা এক্সিকিউট করছে, একটাই যখন ভ্যালু পেয়ে গেছে তখন এইটা এক্সিকিউট করছে। এবার আমি এখানে দেখেন এখানেও ভ্যালু দিয়ে দিছি, কিন্তু ভ্যালুটাকে আসলে কারেক্ট হয়েছে না। সাবমিট দেই, এখনও বলতেছে ইন্টার প্লিজ ইন্টার অ্যান ইমেইল অ্যাড্রেস। কারণ দেখেন আমি একটু আগে বলছিলাম এখানে টাইপে বলে দিছি তোমাকে ইমেইল অ্যাড্রেস হওয়া লাগবে, আর আমি এখানে দিছি একটা যে মানে একটা ডেমো গার্বেজ টেক্সট দিয়ে দিছি। এটা তো আসলে ইমেইল না, যতক্ষণ পর্যন্ত @gmail.com বা যে আপনার যে জিমেইল থাকবে ওইটা না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা ইনভ্যালিড। এখন যদি আমি সাবমিট করি দেখেন ফর্মটা সাবমিট হয়ে গেছে, ভ্যালু নাই। আর আমরা তো ডাটাবেজে নিয়ে যাচ্ছি না বলে মনে করেন যে এ পর্যন্ত আমাদের সাবমিট আর কি, ব্যাকএন্ডে যেহেতু আমরা কাজ করতেছি না। আর যদি কি কি ভ্যালু দিলাম সাবমিট মানে দেখতে চান সেটা আমরা পরে দেখাবো স্ক্রিপ্ট লিখে, সেটা পরে। আপাতত হলো যে আমরা অনেকগুলো কিন্তু অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু সব ফর্মে লাগবেই, আপনি মনে রাখেন। আর একটা জিনিস দেখেন, অনেক সময় দেখবেন এই যে লেবেল, এই লেবেলের উপর ক্লিক করলে এইখানে কারসর নিয়ে আসে, অনেক জায়গায় দেখবেন ম্যাক্সিমাম। সাপোজ এই নেমের উপরে ইউজার এইখানে ক্লিক দিলে তো এইটা হলো মানে মানে ফোকাসিং হচ্ছে ইনপুটটা, কিন্তু ও বাইরে ক্লিক দিলেও এটা ফোকাসিং হয়। এই যে নেমের উপর ক্লিক দেবে এটা ফোকাস হবে, ইমেইলে ক্লিক দিলে মানে অর্থাৎ যার যার লেভেল তার উপর ক্লিক দিলে তার ওই ইনপুট ফর্মটা ফোকাসিং হয়ে যায়, অর্থাৎ তুমি কিছু লেখো এখানে। এটা আমরা কিভাবে করতে পারি? এটা ইজিলি করতে পারি। এই যে লেভেলে দেখেন একটা অ্যাট্রিবিউট আছে ফর, এই যে ফর কি দিছি নেম, যখন আমরা লেভেলে ক্লিক করলে ইনপুট ফোকাস করব তখন আমরা এই লেভেলে ফর ইউজ করব, আর ইনপুটে এসে ইউজ করব হলো আইডি। সেম নেম দেওয়া লাগবে, কিন্তু ওখানে কি দিছি ফরে নেম, এখানে আইডিতেও দেওয়া লাগবে নেম। এইবার দেখেন আমি এখানে কিন্তু কোনোটাই নেমটা ফোকাসিং নাই, যখন আমি নেমে, এই দেখেন আমার কার্সার কোথায়, নেমে, এই যে দেখছেন আমি কিন্তু ইনপুটের ভেতরে ক্লিক করি নাই ফোকাসিংয়ের জন্য, ফোকাস করছি নেমের উপরে। অর্থাৎ নেমের সাথে একে রিলেশন করাই দিছি। সহজ বাংলা যে ফর এই লেভেলের জন্য এই ইনপুটটা ফোকাস করো, অর্থাৎ
যখন নেমের উপর ক্লিক করবে তখন ইনপুট ফোকাস করে ইউজারকে কিছু দেওয়ার জন্য সে নির্দেশনা দিবে, এতটুকুই। প্রত্যেকটাই আপনি এটা ইউজ করবেন, আমি একটাই দিয়েছি, আপনারা প্রত্যেকটা ইউজ করবেন যখন প্র্যাকটিস করবেন। তাহলে এটা গেল। তাহলে আমরা আর একটা জিনিস শিখি, যেমন এই মেইল শিখলাম, কয়েকটা টাইপ, আর কয়েকটা টাইপ আপনাদেরকে বলে দিই। যেমন আমরা যখন মনে করেন ডেট ইনপুট নিব, ডেট রেঞ্জ ডেট অ্যাভেলেবল লাগবেই। যখন ডেট ইনপুট নিব তখন আমরা টাইপটা দিতে পারি প্লেস হোল্ডার টোল্ডার, আমি প্রত্যেকটাই দিচ্ছি না, এটা আপনারা দিয়ে নিন, সবগুলোই কাজ হবে। এখানে আমরা দিতে পারি ডেট। এখন ডেট যখন দিব, দেখেন সুন্দর করে ওয়েবসাইটে আমরা এগুলো হামেশাই দেখি, এই যে দেখছেন, এগুলো প্রত্যেকটা আপনারা দিয়ে দেখবেন, অন্তত অনেকগুলো আছে, আমি তো সব দেখাইতে পারবো না। ডেট আরও আরও আছে কি, আমি এরকম প্রত্যেকটা একটা একটা করে দিয়ে যাচ্ছি। মনে করেন এগুলো ডেট, একটা করে ব্রেক ট্যাগ দিয়ে দেয়, নাহলে আবার লাইনে আসলে খারাপ দেখা যায়। আমি মোটামুটি আমার যতটুকু এখন মনে পড়ে ততটুকু মোটামুটি বা ইম্পর্টেন্ট দিকে কয়েকটা দেই। তো আরও কয়েকটা আছে, যেমন নাম্বার দেখলাম, ইমেইল দেখলাম, টেক্সট দেখলাম, ডেট দেখলাম। আমরা কালার পিকার ইউজ করতে পারি। আমরা যদি এখানে কালার দেয়, এটা একটা কালার পিকার, ওই যে এইচটিএমএল, এই যে W3 স্কুলে গেলে আপনারা দেখবেন যে এখানে কালার পিকার আছে, মানে দেখেন আর কি, এইচটিএমএল সিএসএস শিখতে গেলে আমাদের এইগুলো লাগবে, সমস্যা নাই। কই সে লান সিএসএস গেলে, বা এখানে সরাসরি করে দেই কালার পিকার, সব এতে আছে বুঝছেন, সব একটু নিজেরা, এই যে এইচটিএমএল কালার পিকার, যেটা আমরা কালার পিকার আমরা নিজেদের মতো করে, আমরা আমাদের ওয়েবসাইটে কোনো কালার অ্যাড করার জন্য যে ইউজার বারবার যে এরকম বাইরে থেকে কালার নিয়ে আসবেন না, আমরা এখানে এই যে টাইপের বলে দিলাম কালার। এখন কালার বলে দিলি কি হবে, এখানে একটা কালার পিকার অ্যাড হইতে, শুধু কি কালো কালার না, এখানে ক্লিক দিয়ে দেখেন এই যে কালার পিকার একদম সেম। এবার এখান থেকে ইউজার তার নিজের কোনো একটা কাস্টম কালার নিয়ে, কালার তো কয়েকভাবে দেখানো যায়, একটা হলো RGB ফরম্যাটে দেখানো যায়, RGBA ফরম্যাটে দেখানো যায় কালারের যে এগুলো আছে, মানে এ মানে হলো আপনার স্যাচুরেশন এ করার জন্য। আর সরাসরি আমরা হেক্সাডেসিমেল যে কোডটা আছে, কোডটা ইউজ করতে পারি। কই সে কোড, কই, কোনো কালার সিলেক্ট করলে এই যে এই কোড দিলেও দেখাবে, এই কোড বসাইলেও দেখাবে, অথবা এই কোনো একটা কালার সিলেক্ট করে এখানে কপি পেস্ট করে দেখি, তো তা তো দেখাই না। অ্যাড কাস্টম, এখানে কি কোনো কাজ করতে হবে, মানে এখানে ক্লিক দেওয়ার পর এইখানে আপনার হলো দেখানোর কথা, হেক্সাডেসিমেল কোড, একটা কোড দেখাবে, ওই কোড থেকে আর কি কোডটা বসাই দিলে, বা সরাসরি এখানে কালার এখানে চেঞ্জ করা যাবে, এটা মানে সম্ভবত এই কাজে এখানে, হ্যাঁ, এখানে আপনার যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করলে সেই কালারটা এখানে বসে যাবে। আমি যখন যেটা দিব এখানে করে ওকে দিলে সেই কালারটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা খুব একটা ইউজ করি না, সহজ কথা ইউজ করি না। তো এইবার আমরা যেটা শিখবো সেটা হলো, সাবমিটটা থাক, চেকবক্স। চেকবক্স আর রেডিও দুইটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখেন এখান থেকে ব্রেকটা আমি করে দেই, আচ্ছা ব্রেক থাকলেও থাক, সমস্যা নাই। দেখেন চেকবক্স আর রেডিও দুইটার মধ্যে, দুইটা কিন্তু কাজ প্রায় সিমিলার, সামান্য ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো আপনি চেকবক্স যখন ইউজ করবেন তখন মাল্টিপুল সিলেক্ট করতে পারবেন, মানে দুটাই কাজ করে হলো সিলেক্টের, কিন্তু চেকবক্সে সিলেক্ট করতে পারবেন মাল্টিপুল, আর রেডিওতে সিলেক্ট করতে পারবেন অনলি ওয়ান, মানে একটা। আমরা এবার এক্সাম্পল দেখি। তো মনে করেন যে আমাদের দুইটা অপশান দিয়ে দিয়েছে কোশ্চেনে, দুইটা, যে ইয়েস অর নো কোনটা নেব আমরা। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, রেডিও বাটন। তো মনে করেন যে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে যে ডু ইউ লাইক ইট, তুমি কি এটি পছন্দ করো, আপনার অপশান দিয়ে দিয়েছে দুইটা, আমরা তো আসলে এভাবে দিব না, কারণ আমরা তো বলছি যে মানে ইনপুটের কোনো ইন্ডিং ট্যাগ নাই, তো সরাসরি আমরা এখানে এরকম হয়ে গেল কে, কারসরটা চেঞ্জ হয়ে গেছে আমার, আইএনস এতে চাপ পড়ছে সম্ভবত, হ্যাঁ। এই যে আমরা কি ইউজ করবো এখানে, মনে করেন যে ভ্যালুতে কি দিয়ে দিলাম, ইয়েস। ও টাইপ তো এখানে ডেট দেবো আছে, আমরা কি করতেছি রেডিও, এই যে রেডিও, আর এই যে সমস্যা হয়েছে, এইখানে হবে ইয়েস। এই যে দেখেন
আমাদের দুইটা জিনিস আছে, একটা হলো ইয়েস আর একটা হলো নো, যে তুমি কি এটি পছন্দ করো বা না। এরকম অনেক জায়গায় কোশ্চেন আমাদের থাকতে পারে, বা মাল্টিপল চয়েসের ভিতরে এমসিকিউ এর ভিতরে একটা করে কোশ্চেন যখন সিলেক্ট করতে বলবো তখন আমরা ইউজ করব হলো মানে এই যে টাইপ ইউজ করব রেডিও। তো এখানে আছে কি ইয়েস আর নো। এবার দেখেন এইখানে আসেন, কাজটা কি একসাথে আপনি কখনো দুইটা সিলেক্ট করে রাখতে পারবেন না। এখানে আপনার দেখা যাচ্ছে কিন্তু আর কি দুইটা সিলেক্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু আসলে পসিবল না, মানে হবে না। এটা আপনার দুইটা সিলেক্ট হয়েছে মানে যে দুইটা ভ্যালু যাবে এমন না, আপনার ভ্যালু যাবে সর্বশেষ যেটা সিলেক্ট করছেন সেইটা। এখানে তাহলে এরকম কেন আসলো? এরকম আসার কারণ আছে, এরকম আসার কারণ আছে, এইটা আমরা এখন দেখব। দেখেন, যখন আমরা রেডিও ইউজ করব তখন এখানে তখন আমাদেরকে ইউজ করতে হলো গ্রুপ, মানে আমরা তো একটা গ্রুপের ভিতরে এটা ইউজ করব। ভাই এই সব জায়গায় কি ওই অল্টারনেটিভ ব্যবহার করা যায় না? এটা এগুলো সব এই জায়গায় যে কাজ। ইমেজে যে অল্টারনেটিভটা দেখলাম, জি। হ্যাঁ, এগুলো আসলে সব জায়গায়, এই ওয়াল্টার যে অ্যাট্রিবিউটটা প্রত্যেকটা ট্যাগে, বা এই যে টাইটেল, ওয়াল্টার টাইটেল আমি গতদিন বলছিলাম, এগুলো প্রত্যেকটা হলো অ্যাট্রিবিউট, মানে প্রত্যেকটা ট্যাগেই এগুলো আছে, বুঝতে পারছো? কিন্তু এগুলো এখানে তুমি অল্টার ইউজ করবা কি জন্য? এখানে তো আসলে অল্টার ইউজ করার কোনো কোনো কেস আছে বা রিয়েল টাইম কোনো কারণ আছে বলো তো দেখি। মানে আমরা কেন ইউজ করব? মানে এখানে আমরা আসলে কেন ইউজ করব? কারণ আমাদের তো দরকার নাই। ইয়েস অথবা নোর জন্য যে কোনো একটা ব্যবহার করবো, ইয়েস না, না, অথবা। ওয়াল্টার যদি কোনো ট্যাগ থাকতো সেটা ভিন্ন কথা। ওয়াল্টারের জন্য ইয়েস নো ইউজ করার জন্য তো ওয়াল্টার ইউজ করার দরকার নেই। আমরা ওয়াল্টার এখানে ইমেজে কেন ইউজ করছিলাম? এই ইমেজটা যখন সার্ভার থেকে আসবে, কোনো কারণে আসতে বা পাচ্ছে না, ইমেজটা ডিলিট হয়ে গেছে, তখন আমরা ইউজারকে একটা ওয়াল্টার টেক্সট দেখাই দিলাম যে ইমেজ তো আসে নাই, কিন্তু ইমেজটা আসলে কি রিলেটেড, এটা লোগো, তো আমি এখানে অল্টারের মধ্যে দিয়ে দিলাম লোগো। অর্থাৎ ইউজার এখানে বুঝতে পারলো ইমেজের একটা শেপ দিয়ে এসে, ওই যে ইমেজ যখন লোড করে না তখন একটা ডিফল্ট একটা ইমেজ শো করে না, বিভিন্ন সাইটে দেখছো না, ফেসবুক বা যে কোনো জায়গায়। তো ওই লেখার উপরে ওয়াল্টার টেক্সটটা শো করবে যে এটা আসলে লোগো ছিল, কোনো কারণে পাথটা পাই নাই, যার কারণে শো করে নাই, এটা লোগো। এইটা হলো অল্টারের কাজ, যে এইটা যখন কাজ না করলো তখন ওই অল্টারনেটিভটা দেখাও, কিন্তু এখানে তো আমার অল্টার দেখানোর দরকার নাই। আর রেডিওর কাজ হলো একটা সিলেক্ট করা, কিন্তু এখানে তো আসলে সিলেক্টই হচ্ছে না, দুটাই সিলেক্ট করে রাখছে, এ রিলোড করলেও যাচ্ছে না। কারণ কি? কারণ হলো আমি তো সিলেক্ট করব একটা, তাহলে টাইপ তো আমি রেডিও দিছি ঠিকই, যখন আমি ইয়েসে ক্লিক দিব তখন আমার ব্যাকএন্ডে ভ্যালু চলে যাবে বা ফর্মের ভ্যালু সিলেক্ট হবে ইয়েস, নোতে ক্লিক দিলে সিলেক্ট হবে নো। কিন্তু আমার দুইটাই সিলেক্ট হয়ে আছে কি কারণে? কারণ আমার এখানে ফর্ম থেকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট বা নেওয়ার জন্য আমাকে প্রত্যেকটা এতে নেম ইউজ করতে হয়। আমি ওপরে কোনোটাই কিন্তু নেম ইউজ করি নাই, এবার কিন্তু নেমের নেম প্রপার্টি ইউজ করতেছি। নেম মানে কি? আমরা নেম এক জায়গায় ইউজ করছিলাম, এই যে এইখানে। নেম কেন ইউজ করব? এই ইনপুটের একটা নাম দিব, যে এই নেম দিয়েই আমরা ডেটাটাকে ধরবো। অর্থাৎ ইউজার যখন এইখানে ভিসি ভিসি দিছে তখন এই ভিসি ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু এই নেম প্রপার্টির ভিতরে চলে আসবে। এটা আমরা ডিটেলস আর কি, মানে যখন ফ্রন্ট-এন্ড থেকে ডাটা ব্যাক-এন্ডে যাবে, অর্থাৎ কোনো এপিআই এর মাধ্যমে যখন ডাটাবেজে স্টোর হবে তখন এই নেম প্রপার্টির মাধ্যমেই আর কি ডাটাটা গেট করব আমরা। তো এখানে আমরা নেম প্রপার্টিটা ইউজ করি, দেখেন এটা কি দিয়ে দিচ্ছি আমরা, মনে করেন যে নেমটা দিয়ে দিলাম, কোশ্চেন দিলাম সাপোজ, এক্সাম্পল। এখন এই আমরা সিলেক্ট করব কি এই ইনপুট আর এই ইনপুট দুইটার যে কোনো একটা, তাহলে দুই জায়গার থেকে একই নেম হবে, একই নেম দুই জায়গায় হবে। কারণ কি? এই কোয়েশ্চেনের ভ্যালু ইয়েস অথবা নো হবে, তাহলে এটা নোটাও কোয়েশ্চেনের মানে ভ্যালু, মানে কোয়েশ্চেনের অ্যান্সার, ইয়েসটাও কোয়েশ্চেনের অ্যান্সার, এই জন্য আমি দুই জায়গায় সেম নেম ইউজ করছি। এইবার তুমি দেখো সিলেক্ট একটা হবে। এখন তুমি কখনো আর দুইটা সিলেক্ট করতে পারো, যখন যেটাই ক্লিক দিবা এই কোয়েশ্চেনের মাধ্যমে এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা কোয়েশ্চেনে অ্যাসাইন হয়ে যাবে। এখানে যেটাই দিব সেই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। এটা হলো রেডিওর কাজ। এইবার আসি আমরা চেকবক্স। চেকবক্স কি? আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা আরো দুইটা নেই। মনে করো যে তোমাকে এখানে একটু গ্যাপ দিয়ে দিলাম,
যে তোমাকে 3টা অপশন দিছে, এখানে যে তুমি এই 3টার ভিতরে কোনটা শিখবা। সাপোজ এক্সাম্পল, আমরা সবকিছু উদাহরণ ইউজ করতেছি এক্সাম্পল পারপাসে। এখানে দিছে HTML, এখানে দিছে CSS, আর এখানে দিছে মনে করো JS, মনে করেন JS দিছে। এই 3টা অপশন দিয়ে দিয়েছে যে আপনি চাইলে 3টাও শিখতে মানে চয়েস করতে পারেন, যে কোনো একটা চয়েস করতে পারেন, আপনার ইচ্ছা। তখন আমরা কি ইউজ করব? চেকবক্স। দেখেন চেকবক্স, এই যে চেকবক্সে সবগুলো সিলেক্ট করা যায়। এখন এখানেও ঠিক কিন্তু নেম ইউজ করতে হবে, প্রত্যেকটা জায়গায় নেম ইউজ করতে হবে। নেমে আমরা এটা হলো দেখা যাচ্ছে হলো চয়েস নামে দিলাম, যে আসলে চয়েস করবে কোনটা। কিন্তু ভাই এখানেও তো আমরা কোশ্চেন দিলাম হচ্ছে, দুইটা ব্যবহার করলাম, তো এখানে একটা হওয়ার কথা ছিল না, একটা। আমি নেমটা দিয়ে দেই, দেখো তোমার এই দেখো, দেখো এখানে এখানে যখন নেম ইউজ করছি, এখানে নেম ইউজ করার পর কিন্তু আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছি, দুইটা পারতেছি। এটা কিন্তু এখানে নেম ইউজ করার পরে কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ খুঁজে পাচ্ছ? দেখছো ডিফল্ট যেটা ছিল ওইটা, অর্থাৎ চেক বক্সে মানে চেক বক্স যখন ইউজ করবা তখন মাল্টিপল সিলেক্ট করতে হবে। কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভাই শুনছি। হ্যাঁ হ্যাঁ বলতেছি, তোমার কোশ্চেনটা কি ছিল বলো? আমি বললাম এই যে কোশ্চেন এখানেও আমরা দিলাম নেমের মধ্যে, তো এখানেও তো একটা সিলেক্ট হওয়ার কথা ছিল না, প্রশ্ন করা হলো একটা সিলেক্টেড। একটা সিলেক্ট হওয়ার কথা এই দেখো, আমি এখানে যে কাজটা করছি, একটা সিলেক্ট হওয়ার কথা ছিল বলতে চেক বক্স মাল্টিপল সিলেক্ট করার অপশন দেয়। তুমি একটা সিলেক্ট করতেই পারো, কিন্তু তোমাকে চেক বক্স মানে মাল্টিপল সিলেক্ট করবে। এখন এখানে আমি নেমের ভিতরে দেখো, এখানে নেমের ভিতরে এই ইনপুটের ভিতরে চেক বক্সের 3 জায়গায় সেম নেম ইউজ করছি, সেম নেম ইউজ করছি না? অর্থাৎ তুমি 3টা সিলেক্ট করলেও ও কিন্তু মানে ডেটা পাবে একটার। কথা বুঝতে পারছো? তাহলে কি করতে হবে আমাকে? বুঝতে পারছি। এখানে আমাকে 3টার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট 3টা নেম দিয়ে দিতে হবে। বুঝতে পারলা? এখানে আমার যখন আমি রেডিও বাটন ইউজ করব, জি ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি। একটা লাগবে, আর একটার জন্য সেম করছে, সেম নেম দিছি। সেম নেম মানে কি, যে কোনো একটা সিলেক্ট করলে এই নেমের ভিতরে যাবে। আর এখানে আমি যখন যে কোনোটা সিলেক্ট করতে পারি, যে কোনো একটা, দুইটা, তিনটা, তখন আমার নেম কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। তো HTML এর গুরুত্বপূর্ণ আর কি একটা জিনিসের ভিতরে এটা একটা। এবার আর একটা জিনিস আছে। ভাইয়া, হ্যাঁ ওই যে অনেক সময় যে পরীক্ষার কোশ্চেনে এরকম থাকে অনলাইনে যে একটাতে সিলেক্ট করলে পরে আর সিলেক্ট করা যায় না, ওইটা কিভাবে? একটা তো সিলেক্ট করলে পরে আর সিলেক্ট করা যায় না, ওইটা তো আসলে ভ্যালিডেশন। মানে প্রথমে একটা সিলেক্ট হয়ে গেছে, তারপরে হচ্ছে ওইটাকে আর সরানো যায় না, মানে অন্য কোনো অপশনে নিয়ে গেলে ওইটা আর যায় না। হ্যাঁ এইটা হলো, এটা আসলে এখানে আটকানো যাবে কি? এখানে আটকানো ওইভাবে যাবে না। এটা হলো ভ্যালিডেশন দিয়ে আটকাইতে হবে, যে যখন ইউজার একটা সিলেক্ট করে ফেলছে সাথে সাথে বাকি যতগুলো অপশন আছে ওইগুলো ডিজেবল হয়ে যাবে। যেমন আমি যদি বলি হ্যাঁ, তাহলে আরেকটা প্রপার্টি আমি শিখাই দেই এখানে, যে ইনপুটের আরেকটা প্রপার্টি আছে বা অ্যাট্রিবিউট আছে ডিজেবল। এই ইনপুটের ভিতরে যখন ডিজেবল প্রপার্টিটা ইউজ করব, তখন এইটা হলো ডিজেবল হবে। এগুলো যখন ওটা হলো ডাইনামিক ফর্ম, আর আমরা তো এখন HTML শিখতেছি, যখন রিঅ্যাক্ট জাভাস্ক্রিপ্ট এগুলো শিখবো তখন ডাইনামিক। এই যে দেখেন, এই যে মূলত ফর্মটা এই হলো, মনে করেন 3টা কোশ্চেন এইভাবে আছে। এখন প্রাথমিক অবস্থায় কোশ্চেনগুলো ঠিক এভাবে থাকবে, এটা আর এগুলোর মধ্যে পার্থক্য দেখেন, কারণ কি এগুলো ডিজেবল হয়ে আছে যার কারণে পার্থক্য। আর এটা আমি মানে চেক দিতে পারবো বলে মানে ঠিক মানে কি বলেন মানে এরকম দেখাচ্ছে। এখন যখন এটা চেক বক্স দিয়ে দেবো তখন হবে এইরকম, কিন্তু আমার তো এটা স্ট্যাটিক ফর্ম, যার কারণে আমি দেখাইতে পারতেছি না এভাবে। হ্যাঁ, এই জন্য আমি দেখাই দিলাম। বুঝতে পারছেন কি? এটা হলো ডাইনামিক ভাবে হ্যান্ডেল করতে হবে, যে এরকম যে যখন এটা ইউজার যে কোনো একটা ক্লিক করবে বাকি যে কয়টা অপশন আছে সবগুলো ডিজেবল করে দেবো। এই যে ডিজেবল প্রপার্টির মাধ্যমে ডিজেবল করে দেবো। এটা তখন ডাইনামিক্যালি আমাদের হ্যান্ডেল করতে হবে, এটাই।
দেখেন এখানে এই ডিজেবলের, হ্যাঁ, এই ডিজেবলকে আমরা তো আসলে এইচটিএমএল দিয়ে বা সিএসএস দিয়ে হ্যান্ডেল করতে পারবো না। এইটা করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট, এই যে ডিজেবল অ্যাট্রিবিউটটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করা যায়, বা রিয়াক্টে যখন যাব তখন রিয়াক্টে ডিজেবলের দেখা যাচ্ছে এরকম ট্রু অথবা ফলস দেওয়া যায়। তো আমরা যখন ডাইনামিকভাবে ফর্মটা হ্যান্ডেল করব, তখন যখন এইটা ক্লিক হয়ে যাবে, সাথে সাথে আমরা এই 4টা অপশনের ভিতরে যেটা ক্লিক হবে বাকি 3টার ডিজেবলকে এখানে ট্রু অথবা মানে ফলস করে দিব, না সরি ট্রু করে দিব। যে ডিজেবলের প্রপার্টি ট্রু করে দিব, ট্রু হয়ে যাবে। এটা ডাইনামিকভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো। আমাদের যে জন্য কোনো এক ব্যাক ইন ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, মানে জাভাস্ক্রিপ্ট, অ্যাটলিস্ট জাভাস্ক্রিপ্ট হইলেও আমরা পারবো এটা করতে। আর রিয়াক্টে যখন যাব, রিয়াক্টের প্রপার্টি এগুলো আছে, ডিজেবল, ট্রু, ফলস এরকম আছে, ওইটার মাধ্যমে আমরা পারবো। আর একটা প্রপার্টি আছে সেক্ট, সেক্টের মাধ্যমেও করতে পারি, সেটা দেখি আমরা। সেক্ট, সেক্টের মাধ্যমে দেন দেখি। যে আমরা যদি চাই যে এরকম, এখানে তো সবই ইয়ে করে দেখাচ্ছে, যে আমরা যদি এরকম চাই যে ডিফল্ট কোনো একটা একে সেক্ট হিসেবে দেখাবো, মানে অনেক জায়গায় থাকতে পারে যে টিক মার্ক দিয়ে কোনো একটা কোশ্চেন ডিফল্ট আকারে, মানে ডিফল্ট চেক বক্স দিয়ে চেক দেওয়া থাকতে পারে, তখন এই চেক প্রপার্টির ভ্যালুও আপনার হলো ট্রু ফলস করা যায়। এগুলো মানে এইচটিএমএল, তো এইচটিএমএল এগুলো এইভাবে কাজ করবে না। রিয়াক্ট পাইতে গেলে বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এগুলো হ্যান্ডেল করতে পারি। তাহলে এটা কি বুঝতে পারছেন? তাহলে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো সিলেক্ট। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্টের ভিতরে আরেকটা হলো সিলেক্ট। সিলেক্ট বলতে কি, যেমন হলো আমরা মনে করেন যে সাপোজ কান্ট্রি, জেলা, ওই যে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে তার মানে প্রথম যখন বিভাগ সিলেক্ট করি তার আন্ডারে জেলাগুলো চলে আসে, জেলার আন্ডারে কি বলে উপজেলাগুলো চলে আসে, এরকম করে অনেকগুলো লিস্ট আকারে চলে আসে। এখন ওখান থেকে আমরা একটা করে সিলেক্ট করি, আর সেইটা করার জন্য আমরা সহজ একটা জিনিস আছে, সেটা হলো সিলেক্ট। আর সিলেক্টের জন্য আমরা কি ইউজ করব? সিলেক্টের জন্য আমরা যেটা ইউজ করব হলো সিলেক্ট নামে একটা প্রপার্টি আছে, এই অ্যাট্রিবিউট আছে সিলেক্ট, নেম আইডি এখানে থাক। আর সিলেক্টের ভিতরে থাকে অপশন, মানে কোন অপশনটাকে আমরা সিলেক্ট করব। মনে করেন যে এখানে সাপোজ আছে হইলো ডিএইচএ কে ঢাকা, আমি 3টা 4টা দিলাম, বেশি দিলাম না। ঢাকা, এখানে দিলাম হলো খুলনা, এখানে দিলাম মনে করেন যে রাজশাহী, সাপোজ রাজশাহী। এই যে দেখেন প্রথমে কি থাকে, প্রথমে থাকে যে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। আমরা যে প্লেস হোল্ডার ইউজ করতাম, এখানে কিন্তু প্লেস হোল্ডার নাই, এখানে হলো প্রথমে একটা অপশনের ভিতরে আপনাকে এই কন্টেন্ট হিসেবে বলে দিতে হবে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। দেখেন এই যে এখানে লেখা তো হচ্ছে, এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দেই, ব্রেকটা এখানে দিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন। এই যে যে বলতেছে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, যখন এখানে ক্লিক দেবো দেখুন এই দেখেন আমাদের ডিস্ট্রিক্টগুলো সব শো করতেছে। এবার এখান থেকে আমার যে কোনো একটা, আমি একটাই সিলেক্ট করতে পারবো। মাল্টিপল সিলেক্টের জন্য বিভিন্ন প্যাকেজে যাইতে হবে বা বিভিন্ন এতে যাইতে হবে, কিন্তু জেনারেলি একটা আর কি এইচটিএমএল দিয়ে একটা, এই যে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট বলে যে কোনো একটা সিলেক্ট। এবার দেখেন এখান থেকে এই ভ্যালুটা আমরা কিভাবে পাবো, এই ভ্যালুটা পাওয়ার জন্য এবার যখন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তখন এই ভ্যালুর ভিতরে আমি সেইটা দিয়ে দিব, মানে ভ্যালুর ভিতরে আমাকে ডিফাইন করা থাকবে যে খুলনা সিলেক্ট করলে আমি কি দেবো। সাপোজ খুলনা সিলেক্ট করলে যদি আমি কে দেই, তো কে আমি যেটা দিব সেটাই আমি আর কি ধরবো, যে খুলনা সিলেক্ট করার পরে আমি কি ধরতে চাচ্ছি এর এগেনস্টে। খুলনা আমি সাধারণত নেমের এগেনস্টে নেমই দিই, খুলনা দিলে আমি খুলনাই এখানে দিয়ে দিলাম, বা আমি সাপোজ কে দিয়ে দিলাম, এখানে রাজশাহীতে সিলেক্ট করলে আর কে ধরবো, ঢাকা সিলেক্ট করলে ডি ধরবো, এটা আমার উপর আর কি। আর এই যে নেম, এগুলোও যেমন প্রত্যেকটা বললাম যে নেম ইউজ করতে হবে, কারণ এই নেম দিয়ে প্রপার্টি ভ্যালুগুলো আমরা ধরবো, ঠিক এখানে এরকম অপশানে নেম দিব না, নেমটা দিব হলো সিলেক্টের, কারণ আমি এখান থেকে অপশান তো যে কোনো একটা অপশান সিলেক্ট করবো, আর সেই সিলেক্ট করার পরে এই নেমের ভিতরে ভ্যালুটা যাবে, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট, যে যখন আমি যেটা সিলেক্ট করব এই ডিস্ট্রিক্টের ভিতরে সেইটা যাবে, সেই ভ্যালুটা ডিস্ট্রিক্টের ভিতরে চলে যাবে। তো সিলেক্ট হলো এটাই।
ভাই ওই যে আইডির মধ্যে কি থাকে, ডিস্ট্রিক্টের পরে যে আইডি আছে? আচ্ছা, আইডি সম্পর্কে আমরা আসলে ওইভাবে কিছু বলি নাই। এই প্রত্যেকটা HTML ট্যাগে আমরা দুইটা করে জিনিস ইউজ করতে পারি। মানে এমনি তো অনেকগুলো অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি, তাছাড়া আরো দুইটা অ্যাট্রিবিউট আছে, এই দুইটা আমি বলি নাই, CSS এ বলবো বলে। একটা হলো আইডি আর একটা হলো ক্লাস। এই দুইটা কি জন্য ইউজ করি? এই দুইটা মেইনলি ইউজ করা হয় CSS অ্যাপ্লাই করার জন্য প্রধানত। মানে কয়েকটা উদ্দেশ্য আছে তার মধ্যে, যেমন আমরা CSS অ্যাপ্লাই করার জন্য ক্লাস ইউজ করতে পারি অথবা আইডি ইউজ করতে পারি। আমরা বিস্তারিত CSS ক্লাসে দেখব। আর আইডি আরেকটা কাজ ইউজ করতে পারি বা ক্লাস আরেকটা কাজ ইউজ করতে পারি, সেটা হলো জাভা স্ক্রিপ্ট, মানে জাভা স্ক্রিপ্ট ইউজ করার জন্য। মানে আমরা সাপোজ মানে ডাইনামিক করার জন্য, ওয়েবসাইট ডাইনামিক করার জন্য, বা আমার হলো মানে এখানে আমরা যে ডিজাইনগুলো করতেছি HTML দ্বারা, এগুলো তো আসলে খুব একটা মানে জাস্ট হলো স্ট্রাকচার দাঁড় করাচ্ছি। এখন এখানে ইন্টারাকশন দেওয়ার জন্য বা বিভিন্ন অ্যাকশন সেট করার জন্য আমরা দেখা যাচ্ছে হলো আপনার হলো জাভা স্ক্রিপ্ট দিয়ে তখন ওই কাজগুলো করব।